সিলেট সীমান্তে খেলার মাঠে জরিপ নিয়ে বিএসএফ এর সঙ্গে স্থানীয়দের উত্তেজনা। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার। বিকেলের মধ্যে কৃষি সহ সব কাজ শেষ করার নির্দেশনা। আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। পালানোর ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে সরে যাওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। এখনো প্রশাসনের 90% আমলা ফ্যাসিবাদের দোসর, বললেন মির্জা ফখরুল। বিচার বিভাগ থেকে আওয়ামী সুবিধাভোগীদের অপসারণের দাবি নেতাদের। এবং ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত 5, আহত অন্তত 7। গোপালগঞ্জ ও টাঙ্গাইলে সড়কে ঝরল আরও 6 প্রাণ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যে কৃষি সহ অন্যান্য কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে বিকেলের পর নদীতে মাছ ধরা, যাত্রী পারাপার, চর এলাকায় বহিরাগতদের থাকতে নিষিদ্ধ করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত পাকিস্তান সংঘাত চললেও বাংলাদেশের সীমান্তে কোনো অস্থিরতা নেই। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকার মসজিদে চলছে মাইকিং, জোরদার করা হয়েছে টহল। ভারত পাকিস্তান সংঘাতের মধ্যেই বুধবার সীমান্ত দিয়ে 123 জনকে বাংলাদেশে পুশিং করে বিএসএফ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেজন্য রাজশাহী, গোদাগাড়ীর চর, আশারিয়া সহ জেলার সীমান্ত এলাকার সব মসজিদে বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ঘোষণায় বলা হয়, ভারত ঘেঁষা সীমান্ত এলাকায় কৃষি জমিতে সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যে কাজ শেষ করতে হবে। দলবদ্ধভাবে যাওয়া যাবে না মাঠে। সন্ধ্যার পর পদ্মা নদীতে নামা নিষেধ। ওই সময় খেয়া পারাপার ও মাছ ধরা বন্ধ থাকবে। সতর্কতামূলক ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। আমাদেরকে সতর্ক করেছে যে কেউ ভিতরে যাবেন না, যেহেতু এটা আমাদের জন্যই ভালো, যেহেতু আমরা এক জায়গায় ঝামেলা চলছে। রাজশাহীর সঙ্গে ভারতের সীমান্ত 76 কিলোমিটার আর কাঁটাতারের বেড়া আছে মাত্র 11 কিলোমিটার। এরই মধ্যে বুধবার রাতে অবৈধ অনুপ্রবেশের দায়ে গোদাগাড়ী ও চারঘাট সীমান্ত থেকে 4 জনকে আটক করে থানায় সোপর্দ করে বিজিবি। দক্ষিণ পশ্চিমাঞ্চলে সীমান্ত জেলা সাতক্ষীরাতেও বর্ডার গার্ড অব বাংলাদেশের টহল জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক আছে, আমাদের এই যে বৈকারী যে এলাকাটা স্বাভাবিক আছে। এদিকে দিনাজপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত পাকিস্তান সংঘাত হলেও বাংলাদেশের সীমান্তে কোনো অস্থিরতা নেই। সীমান্তের কৃষকরা নিশ্চিন্তে কাজ করতে পারবেন। এখানে কোনো ভীতির কোনো কারণ নেই। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর। এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারা ভালোভাবে ধান কাটতে পারবে। এর আগে বুধবার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সব সীমান্ত জেলার পুলিশ সুপারকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি। সর্বোত্তম চেষ্টা করব। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এদিকে সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠে জরিপ নিয়ে বিএসএফ এর সঙ্গে স্থানীয়দের উত্তেজনা তৈরি হয়। বাধার মুখে জরিপ না করেই ফিরতে হয়েছে দুই দেশের জরিপ দলকে। 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, নলজুরি খাসি হাওর এলাকায় এই জমিটি ছিটমহল বিনিময়ের পর বিএসএফ নিয়ন্ত্রিত। তবে স্থানীয়রা জায়গাটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল। সকালে ওই জমিটিতে গেলে দুই দেশের জরিপ দলকে বাধা দেন স্থানীয়রা। এক পর্যায়ে তৈরি হয় উত্তেজনা। পরে জরিপ না করেই ফিরে যান জরিপকর্তারা। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশিংয়ের চেষ্টা সফল হতে দেয়া যাবে না। এই দায়িত্ব অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ের মির্জাপুর 12 আউলিয়ার মাজারের ওরস শরীফ পরিদর্শন শেষে তিনি কথা বলেছেন। করিডোরের নামে বিদেশি এজেন্ট এসেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা দেশে ঢুকেছে, এমনটা হতে দেয়া হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস। বলেছেন, চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জায়গায় করিডোর দেওয়ার আগে বাংলাদেশের জনগণের রায় লাগবে। জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার একা নিতে পারে না বলেও এ সময় মন্তব্য করেছেন তিনি।
আমরা কখনো এটা প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী দুইটি দেশ যে কোনো কারণেই হোক না কেন তারা যুদ্ধে জড়িয়ে পড়ুক। তাদের সাথে শুধু আমাদের বাণিজ্যিক আন্তদেশীয় সম্পর্কটা গুরুত্বপূর্ণ নয়, পাশাপাশি পরিবেশটাও তো গুরুত্বপূর্ণ। খাগড়াছড়ি সীমান্তে সম্ভবত যে সেখান থেকে প্রায় 50 ঊর্ধ্ব সেখানকার জেলা প্রশাসক জানিয়েছেন যে গুজরাটের মানুষ তাদেরকে পুশ করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের ভিতরে। এই রকম যে কোনো ধরনের অপচেষ্টাকে বাংলাদেশে সফল হতে দেওয়া যাবে না। এই দায়িত্ব ইন্টারিম সরকারের নিতে হবে। ইন্টারিম সরকারকে আমরা অনেক জায়গায় দেখছি যে তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে কিন্তু অবহেলা করছে। এই জায়গা অবহেলা করার সুযোগ নেই। জুলাই আন্দোলনে হামলা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে যুব অধিকার পরিষদ। আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। অপরদিকে দিনাজপুরে সাংবাদিকদের উপদেষ্টা বলেছেন, জড়িতদের গ্রেফতারে ব্যর্থ হলে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। বুধবার গভীর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনার মামলা আছে। এ অবস্থায় তার পালিয়ে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে যুব অধিকার পরিষদ। সংগঠনটির সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ বাধা দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেয় প্রতিনিধি দল। পরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, এর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্টতা আছে। আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির কথাও জানান তিনি। এর দায় যেমনিভাবে প্রধান উপদেষ্টা এড়াতে পারে না এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি আব্দুল হামিদের পলায়নের সাথে, দেশ ছেড়ে পালানোর সাথে জড়িত থাকায় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার 48 ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি। একই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে 3 দিনের মধ্যে আব্দুল হামিদ সহ জুলাই গণহত্যার কুশীলবদের দেশ থেকে সহায়তাকারীদের গ্রেফতারের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। গণহত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে, ছেড়েছে, আগামী 3 দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে। শুধু ঘোষণা করলে হবে না, অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে আব্দুল হামিদের পালানোর ইস্যুতে দিনাজপুরে এনসিপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধীদের তোপের মুখে পড়ে স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের জানান, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দেবেন। এই ঘটনাটা ঘটছে, এটা যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবে। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাব। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। এখনো 90% আমলা ফ্যাসিবাদের দোসর এমন দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকলে মেনে নেবে না মানুষ। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। সংস্কার করতে হবে, আমরা তো সংস্কার চেয়েছি সবসময়, এবং অনেকে বলছে যে আগে সংস্কার হবেই তারপরে নির্বাচন। তো সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। সংস্কার করে হতে হতে আপনার 5 বছর 10 বছরও লাগতে পারে, এটা তো চলমান। তাহলে নির্বাচন 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে? এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটে আমলারা 90% আমরা ফ্যাসিবাদের দোষর। তো তাহলে এই অনির্দিষ্টকালের জন্য একটা অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার, এটা কি দেশের মানুষের জন্য কোনো উপকারে আসতে পারে না। অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী সহ মৃত্যু হয় একই পরিবারের 4 সদস্যের। মারা যান অ্যাম্বুলেন্সের চালকও। দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বেপরোয়া গতির বাস ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আর এই ঘটনায় আহত হন আরও 7 জন। আহতরা সবাই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। এদিকে গোপালগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। চালকের অসতর্কতায় আবারও সড়কে ঝরল তাজা প্রাণ। দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাস ধাক্কা দিলে মারা যান একই পরিবারের 4 জন সহ মোট 5 জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রসব বেদনা উঠলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন মাদারীপুর সদর উপজেলার মিঠাপুকুরের বাসিন্দা বিল্লাল ফকির। সঙ্গে বাবা ও বোন সহ স্বজনরা ছিলেন। ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে উঠলে নষ্ট হয় অ্যাম্বুলেন্স। রাস্তার পাশে দাঁড় করিয়ে ঠিক করার চেষ্টা করেন চালক। এমন অবস্থায় অনিয়ন্ত্রিত গতিতে ছুটে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস চাপা দেয় অ্যাম্বুলেন্সটিকে। ঘটনাস্থলে মারা যান একজন। এরপর একে একে প্রাণ যায় আরও 4 জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। এই অদক্ষ বেপরোয়া ড্রাইভারের কারণেই এই অ্যাক্সিডেন্টটা হয়। শেষ করার সময় পিছন দিক থেকে এসে গোল্ডেন লাইন বাস এসে তাকে ধাক্কা দেয়। এদিকে গোপালগঞ্জ থেকে ঢাকা খুলনা মহাসড়কের মকসুদপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। জনপদ সময়ে আর রবির আলোয় উদ্ভাসিত 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজন। গোপালগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা 122টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সকালে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে কোটালীপাড়ার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় পানি উন্নয়ন বোর্ডের 11 একর জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা 122টি ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়। বারবার নোটিশ দেওয়ার পরেও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে না নেয়ায় অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দেখছেন জনপদ সময়। কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসনে 6 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে নানা স্লোগান দেন। ডিএই, বিএডিসি সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেড কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা এবং ডিএই ও অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে 9ম ও অন্যান্য গ্রেডে নিয়মিত পদবৃদ্ধির দাবি জানান বিক্ষোভকারীরা। কারমাইকেল কলেজের আবাসন সংকট নিরসন সহ 17 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আবাসিক সংকট, পরিবহন সংকট ও নিরাপত্তাজনিত নানা সমস্যা প্রকট আকার ধারণ করলেও কলেজ প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। তাই শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত সব সমস্যার সমাধান চেয়েছেন তারা। বিক্ষোভ সমাবেশ শেষে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। দেখছেন জনপদ সময়। বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহের কুঠি বাড়িতে 3 দিনের জাতীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সকালে এছাড়াও সিরাজগঞ্জের কাছারি বাড়ি এবং নওগাঁর পাতিশ্বরে আয়োজন করা হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রাম্য মেলার। গান, কবিতা ও নাটকের মাধ্যমে স্মরণ করা হচ্ছে বিশ্বকবিকে। জনপদ সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সিলেট সীমান্তে খেলার মাঠে জরিপ নিয়ে বিএসএফ এর সঙ্গে স্থানীয়দের উত্তেজনা। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার। বিকেলের মধ্যে কৃষি সহ সব কাজ শেষ করার নির্দেশনা। আব্দুল হামিদের দেশ ছাড়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ। পালানোর ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে সরে যাওয়ার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং এখনো প্রশাসনের 90% আমলা ফ্যাসিবাদের দোষর বললেন মির্জা ফখরুল। বিচার বিভাগ থেকে আওয়ামী সুবিধাভোগীদের অপসারণের দাবি নেতাদের। এই ছিল জনপদ সময়। সঙ্গেই থাকুন সময়।